সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার একটা গল্প থাকে, সে পথের বাঁকে বাঁকে থাকে সংগ্রামও। কখনো কখনো তা হয়ে দাঁড়ায় টিকে থাকার লড়াই। আশার রংধনুটাও কখনো বা শুরু হতে না হতেই হয়ে যায় বর্ণহীন। জীবনের এমন নানান দোলাচলের মাঝেই কেউ কেউ একে একে টপকে যান বাধার সিঁড়ি। স্বপ্নকে ছুঁয়ে দেখার তীব্র চাওয়াটাই নাকি সময় সময় পথ দেখায় তাদের। জীবনের নানান চড়াই উতরাই পেরিয়ে পুরো দস্তুর ব্যবসায়ী হয়ে যাওয়া একজন মানুষ লিয়াকত আলী মুকুল। খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাসটা অনেক আগের, এখনো তাই করেন। কখনো সখনো শরীরটার কথা চিন্তা করে হালকা ব্যায়াম করেন। সাথে মাথায় ঘুরতে থাকে সারাদিন কি করবেন আর কি করবেন না সেই সব চিন্তা ভাবনা। এর মধ্যেই নাস্তা সেরে অফিসে যাবারও প্রস্তুতি নিয়ে ফেলেন। তারপর নিত্যদিনের মতো মায়ের দোয়া নিয়ে বাইরে বেরিয়ে পড়েন। আমাদের বাসায় নর্মালি ট্র্যাডিশনাল ও ভোরে সবাই 6টার মধ্যে উঠে যাই। আমরা উঠে যাওয়ার পরে বাচ্চারা স্কুলে যান। এরপরে আমি নর্মালি সব সময় না, প্রায় যদি কখনো সময় বের করতে পারি তাহলে নিচে আমার একটা জিম আছে, সেই জিমে আমি হাফ অ্যান আওয়ার নিজে এক্সারসাইজ করি। যে আজকে কি আমি কাজ করব তার একটা পরিকল্পনা করি এবং আমার যারা উপরস্থ কর্মকর্তা কর্মচারী আছে তাদের একটা আমি প্ল্যান দেখি যে তারা আজকে কী করবেন। প্ল্যান দেখে মোটামুটি আমি সকালবেলা কিছু ডাক ফাইল আমার বাসায় আসে, যে ফাইলগুলো আমাকে প্রতিদিন রাতে পাঠায় এবং সকালবেলা আমি দেখার পরে আমার অফিসে আমি পাঠাই দিই। পাঠিয়ে দেওয়ার পরে আমি নর্মালি ফ্রেশ রুমে যাই। ফ্রেশ রুমে যাওয়ার পরে ফ্রেশ হয়ে আমার মিসেস এবং আমার বড় ছেলে সহ আমরা একটা ব্রেকফাস্ট করি। কখনো কখনো হয়তো ওই ব্রেকফাস্টে আমার মা নিচের ফ্লোরে থাকেন, উনি আমাদের সাথে ব্রেকফাস্ট করেন। এরপরে মার সাথে দেখা করে তারপরে আমি 9টার মধ্যে আমি অফিসে যাওয়ার চেষ্টা করি এবং সাথে আমার ছেলেও যান এবং আমার ভাই উনিও 9টার মধ্যে অফিসে যান। আমরা তিনি যখন স্কুলে পড়েন তখন তার বাবা মারা যান। তারপর সংসারের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তার মা। আজ জীবনের এতটা পথ পাড়ি দেওয়ার পেছনে তাই মায়ের অবদানটাকে বড় করে দেখেন তিনি। আর তার বাবা তার জীবনের দর্শন। নিজে ভালো মানুষ ছিলেন, তাদেরকেও সেই শিক্ষাটাই দিয়েছেন সবার আগে। আমার বাবা একজন ভালো মানুষ ছিলেন, উনি খুব জমিদারের ফ্যামিলি ছিলেন। ওনার কাছ থেকে আমি খুব ভালো শিক্ষা পেয়েছি। উনি আমার অনেক সময় বলেছেন যে মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য এবং বিনয়ী থাকার জন্য। তো আমি সেটাকে আমার বাবার যে আদর্শ ছিল সে আদর্শকে আমি মোটামুটি ফলো আপ করতেছি। এবং আমার মাও যথেষ্ট ভালো, যে আজকে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার বাবা মারা যান। তো তারপরে থেকে মাই আমাদের পুরো হাল ধরেছেন এবং সেই থেকে মার সান্নিধ্যে আমরা বড় হয়েছি। এখনও আমার মা আমাদের সাথেই থাকেন। ফাদার মরহুম সাবেদ আলী খান এবং আমার মা ফরিদা বেগম। খেলাধুলা খুব টানত তাকে। ঢাকা ইস্টার্ন আর আবাহনীর মতো ক্লাবেও খেলেছেন একটা সময়। এর মধ্যে বছর দুয়েক চাকরিও করেন। তারপর বিয়ের পরপরই স্ত্রীর সাথে আলাপ আলোচনা করেই নেমে পড়েন ব্যবসায়। আমি বেসিক্যালি স্পোর্টসে ছিলাম। আমি ঢাকা ইস্টার্ন ক্লাবে খেলাধুলা করেছি। এরপরে ঢাকা আবাহনী ক্রীড়া চক্রে আমরা খেলাধুলা করেছি। করার পরে একটা পর্যায়ে আমি বছর দুয়েক একটা সার্ভিস করি। ওখান থেকে সার্ভিস করার পরে 1989-এ আমি বিয়ে করি এবং বিয়ে করার পরে আমি মনে করি যে আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যথেষ্ট আমরা একে অপরের প্রতি একটা খুব গভীর ভালোবাসা আছে এবং ওই ইন্টিমেসির কারণে যেটা মানুষ বলে যে ঘরের লোক যদি ঠিক থাকে তাহলে তার উন্নতির পিছনে এটা আমি মনে করি আমার ওয়াইফের একটা যথেষ্ট অবদান আছে এবং সে যথেষ্ট ধৈর্যশীল। এবং আমি ওই বিয়ের পরে থেকে প্রচুর করতাম, কাজের মধ্যে থাকতাম। আমি তাকে ব্যক্তিগতভাবে কখনোই ভালো কোনো সময় দিতে পারিনি। এরপরও সে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং তার সহযোগিতার কারণেই আজকে আমি মনে করি উপরে আল্লাহ এবং সহযোগিতার কারণে আমার আজকে এই পর্যন্ত আমি আসতে পেরেছি। তার 4 সন্তান, সবাই তার সাথেই ব্যবসার দেখভাল করেন। এক ভাইও তার সাথে আছেন।
আর তারা 4 ভাই সবাই এখনও এক ছাদের নিচে থাকেন। এখনকার বিবেচনায় অনেকেই শুনে অবাক হয়ে যান, কিন্তু তারা খুবই ভালো আছেন। আর তার মূল কেন্দ্রবিন্দুতে আছেন তাদের মা। আমার 4 সন্তান, এর মধ্যে রাতুল আমার বড় ছেলে, এবং এরপরে নওরিন জাহান, মিথুল মেজো মেয়ে, তারপরে হইল সাইফ আলী খান অতুল, এরপরে হইল এই মেহেক। এই 4 সন্তান। ছেলেও উনি ব্যবসার সাথে জড়িত। মেয়ে সে এ লেভেল করেছেন, করার পরে সে বাবার অফিসে এভরিডে 4 ঘন্টা ইন্টার্নি করেন, এবং ছেলে ক্লাস 9-এ পড়েন, সেও প্রতিদিন 4 ঘন্টা অফিসে ইন্টার্নি করেন, এবং তাকে প্রতি মাসে একটা সম্মানী ভাতা দেওয়া হয়, এবং যেই সম্মানী ভাতা দিয়ে সে তার যে এক্সপেন্ডিচারগুলো, সেই এক্সপেন্ডিচারগুলো কাভার করে। আমরা 4 ভাই একসাথে থাকি, এবং 1 ভাই আমার সাথে ব্যবসায় জড়িত, এবং আমরা 4 ভাই একই বাসায় থাকি, একই পরিবারের মধ্যে থাকি আজকে প্রায় 20-25 বছর আমরা ধরে। ঢাকার গ্যান্ডারিয়া হাই স্কুলে পড়েছেন, তারপর তখনকার জগন্নাথ কলেজে। পড়াশোনার মধ্যেই খেলাধুলা চালিয়ে যেতেন, আবার টুকটাক কাজও করতেন মামার বিজ্ঞাপন সংস্থায়। সেখান থেকেই মাথায় চিন্তা আসে নিজে কিছু করার। 2 ভাই মিলে নিজেরাই চালু করলেন বিজ্ঞাপনী সংস্থা। সেখানে ভালো করায় ভিন্ন কিছু করার চিন্তা শুরু করেন। অনেক চিন্তা ভাবনার পর শুরু করেন আবাসন ব্যবসা। সেখানেও সফলতা আসে অল্প সময়েই। ব্যবসার শুরুর দিকের সময়গুলো কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই কেটেছে তার। খেলার মাঠ থেকে অফিস, সেখান থেকে বাসা, আবার খেলার মাঠ। মোট কথা নিজের প্রাণশক্তিটুকুই যেন নিংড়ে দিতেন। একসময় খেলতে গিয়ে প্রচণ্ড ব্যথা পান। তারপরই ইতি ঘটে খেলাধুলার জীবনে। পুরো দস্তুর নজর দেন ব্যবসায়। কোনো পুঁজি ছাড়াই শুরু করেন রূপায়ণ আর্ট ভিউ। আমি গ্যান্ডারিয়া হাই স্কুলে ম্যাট্রিক পাস করলাম। পাস করার পরে এরপরে খেলাধুলাও করতাম। আমি গ্যান্ডারিয়া ফেমাস স্পোর্টিং ক্লাবে আমি তখন পাইনাইন লিগ শুরু করি, এবং খেলাধুলায় যথেষ্ট সুনাম অর্জন করি। মা আমাদেরকে কষ্ট করে, ওই সময় যথেষ্ট উনি কষ্ট করেছেন ফাদার মারা যাওয়ার পরে, এবং কষ্ট করে আমাকে যখন ম্যাট্রিক পাস করালেন, তখন আমি আবার ঢাকা ফার্স্ট ডিভিশন লিগে আমন্ত্রণ পাই গ্যান্ডারিয়া স্টেট ক্লাবে। আর ম্যাট্রিক পাস করার পরে তো ভাবলাম যে তাহলে কী করা যায়। তখন আমি নাইট শিফটে কলেজে ভর্তি হলাম, আর ডে শিফটে আমি চিন্তা করলাম যে তাহলে এই সময়টাকে কী কাজে লাগানো যায়। তখন আমি আমার মামা ছিলেন বাংলাদেশ অবজারভারের, উনি অ্যাডভার্টাইজমেন্ট ম্যানেজার। উনি আমাকে বললেন যে আমাকে একটা অ্যাডভার্টাইজিং ফার্মে জাস্ট যে আমাকে কিছু সময় কাজ করার জন্য উনি সুযোগ তৈরি করে দিলেন। তো সেইখান থেকে আমি একটা সময় পর্যন্ত ওখানে আমি চাকরি জীবন শুরু করি। চাকরি জীবন শুরু করার পরে আর বিকেলবেলা এবং সকালবেলা খেলাধুলা করি। একটা পর্যায়ে খেলাধুলা থেকে আমি যখন ঢাকা আবাহনী ক্লাবে আমন্ত্রণ পাই, সেখানে আমি জয়েন করি। কিন্তু জয়েন করার পরে সেখানে আমি আমার শারীরিক একটা আঘাত পাই। সেই আঘাত থেকে আর আমি খেলাধুলা যখন ভাবলাম যে না, খেলাধুলায় কন্টিনিউ করতে পারবো না, কারণ অ্যাকচুয়ালি আমার স্পোর্টসে ছিল আমার স্বপ্ন, এবং আমি স্পোর্টসেই আমি ভেবেছিলাম যে আমি এখানে প্রতিষ্ঠিত হব, একটা জায়গায় যাব। কিন্তু যাই হোক, একটা ভাগ্যের বিষয় বলতে আমি একটা বিজনেস আমি শুরু করার পরে এরপরে রূপায়ণ আর্ট ভিউ, যেটার নাম, যেটা আউটডোর অ্যাডভার্টাইজিং, আমি এবং আমার ছোট ভাই একটা পর্যায়ে যথেষ্ট আমরা স্ট্রাগল করে সেটা আউটডোর অ্যাডভার্টাইজিংয়ের আমাদের তখন 10 থেকে 15টা কোম্পানি ছিল। আমি মোটামুটি প্রথম সারির কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারি রূপায়ণ আর্ট ভিউ হিসেবে। একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে এটার পাশাপাশি কী করা যায়, কারণ আমি সবসময় কর্মসংস্থানের পক্ষে, যে কত বেশি কর্মসংস্থান করা যায় এবং দেশকে কি দেওয়া যায় এবং দেশে কি করা যায়। আজকে দেশকে যদি আমরা না ভালোবাসি, দেশকে যদি আমরা না দিই, কারা দিবে? আমি সবসময় দেশ নিয়ে চিন্তা করেছি, দেশে এটা আমাদের দেশ, আমরা যেন বাইরে গিয়ে বলতে পারি যে বাংলাদেশ আমার, এবং সবাই যেন আমাকে চিনেন। সেই ক্ষেত্রে তখন আমি এই প্রথম রূপায়ণ রিয়েল এস্টেট লিমিটেড শুরু করে সেখানেও মোটামুটি আমরা একটা ভালো করলাম। এরপরে আমি আসলাম রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। সেখানেও আমি বাংলাদেশের অনেক জায়গায় অ্যাপ্রক্সিমেট আমার প্রায় 200 থেকে 150 প্রজেক্ট আমরা করেছি।
এখনকার তরুণেরা প্রযুক্তির কল্যাণে অনেক সুবিধা পায়, তাই যারা ব্যবসায় নামতে চান তাদেরকে সেই সুবিধাটুকু কাজে লাগাবার পরামর্শ তার। আর সততার সাথে লক্ষ্য ঠিক করে এগিয়ে গেলে সফলতা আসবে বলেও বিশ্বাস তার। নতুন যারা উদ্যোক্তা, আমাদের দেশের লোক যথেষ্ট কর্মঠ এবং বিচক্ষণ এবং ট্যালেন্ট। আজকে যে প্রযুক্তি হয়েছে, আমি মনে করি আমাদের সময় ওই প্রযুক্তি ছিল না। তো আমি মনে করি নতুন উদ্যোক্তাদের জন্য এটা বড় সুযোগ। পাশাপাশি ফাইন্যান্সিয়াল সেক্টরেরও যথেষ্ট সাপোর্ট আছে এবং আজকে আমাদের দেশও আমি মনে করি অনেক ভালো জায়গায় আছে। সেই ক্ষেত্রে নতুন উদ্যোক্তাদের আমি পরামর্শ রাখবো যে আমরা উদ্দেশ্য তৈরি করতে হবে, যে আমি আসলে কোথায় যেতে চাই, কি করতে চাই। উদ্দেশ্য যদি ঠিক থাকে আমি মনে করি, আর যদি সৎ সাহস নিয়ে যদি বিজনেস করা যায়, তাহলে আমি মনে করি টাকার চেয়ে সাহসটা হলো বড়। এবং সাহস করে নামলে এটা যে কোনো উদ্যোক্তাই, এটা আমি মনে করি নতুন উদ্যোক্তা সফল হওয়া সম্ভব। ছোট্ট একটা বিজ্ঞাপনী সংস্থা দিয়ে ব্যবসায়িক খাতায় নাম লিখিয়েছিলেন তিনি। সেখান থেকেই একটু একটু করে আজ 18টি প্রতিষ্ঠান তার। আছেন গণমাধ্যমের সাথেও। এশিয়ান টিভির পাশাপাশি শীঘ্রই তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসছে দেশ রেডিও। রূপায়ণ গ্রুপে প্রথম যখন আমি শুরু করি, রূপায়ণ আর্ট ভিউ, এরপরে রূপায়ণ রিয়েল এস্টেট লিমিটেড, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড, রূপায়ণ ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, রাতুল প্রপার্টিজ লিমিটেড, অ্যাপ্রক্সিমেট বিভিন্ন রূপায়ণ পোর্ট, প্রাইভেট, বাংলাদেশের প্রথম প্রাইভেট পোর্ট আমরা আইসিটি সেটা তৈরি করছি, সেটা শীতলক্ষার উপরে। অ্যাপ্রক্সিমেট আমাদের 18টি প্রতিষ্ঠান এখন আছে। তো মিডিয়া থেকে আমার শুরু, যেহেতু আমি মিডিয়ার লোক, মিডিয়ার প্রতি আমার একটা দুর্বলতা আছে, সেখান থেকে আমি ভাবলাম যে মিডিয়ার সাথে কীভাবে সম্পৃক্ত হওয়া যায়। তখন আমি এশিয়ান টেলিভিশনের, বর্তমানে এশিয়ান টেলিভিশন চেয়ারম্যান সিআইপি হারুনুর রশিদ, তো উনি চেয়ারম্যান, আমি সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে এটা শুরু করি। এরপরে আমার নতুন যে দেশ রেডিও, আমরা এটা ইমিডিয়েট হয়তো এটা প্রচারে যাব। সব মিলিয়ে তাদের প্রতিষ্ঠানে 1005 কর্মকর্তা কর্মচারী আছেন। তাদেরকে তিনি মনে করেন ব্যবসায়িক অংশীদার। তিনি অর্থ বিনিয়োগ করেন আর তারা মেধা ও শ্রম বিনিয়োগ করেন। বিশ্বাস করেন এই দুয়ে মিলেই আসে সফলতা। তাই কর্মীদের সুযোগ সুবিধা খেয়াল রাখেন সব সময়। সমস্ত সুযোগ সুবিধা দেবার চেষ্টা করেন নিয়ম করে। আমাদের অ্যাপ্রক্সিমেট এখন ডাইরেক্ট এমপ্লয়ি 1000+, এবং ইনডাইরেক্ট যদি ধরি আমরা প্রায় 5000+। এবং ফ্যাসিলিটিস বলতে একটা মাল্টিনেশনাল কোম্পানি কিংবা একটা ইনস্টিটিউশন তৈরির জন্য যে উদ্দেশ্য থাকা উচিত, আমি এমপ্লয়ির জন্য সেটা চাই। কারণ এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ারের মধ্যে যদি গুড রিলেশনশিপ তৈরি না হয় এবং এমপ্লয়ি যদি এমপ্লয়ারের মধ্যে ব্রিজ না হয়, তাহলে আমি মনে করি সেই প্রতিষ্ঠান ইনস্টিটিউশনে দাঁড়ানোর একটু কষ্ট হয়। সবসময় এই জন্য আমি মনে করি আজকে এখানে যে আমরা আসছি, আমাদের গ্রুপ আসছে, সেখানে আমি মনে করি আমার সকল কর্মকর্তা কর্মচারীরাই এদের অবদান উপরে আল্লাহর রহমত। তো আমি বরাবর যতটুকু সম্ভব যে এমপ্লয়িকে কত বেশি বেনিফিট দেওয়া যায়, কারণ এমপ্লয়িকে বেনিফিট দিলে কখনো অর্গানাইজেশন লস করে না, বরঞ্চ অর্গানাইজেশন লাভবান হয়। কারণ এমপ্লয়িরাই আর্ন করেন, আমরা লিডারশিপ দিয়ে, আমাদের লিডারশিপ দিয়ে তারা কাজ করেন। আর এমপ্লয়ি আর এমপ্লয়ারকে আমি কখনো এমপ্লয়ি বলি না, আমি বলছি আমি ধরে নিই উই আর পার্টনার, তাদের ওয়ার্কিং পার্টনার। তারা তাদের মেধা বিনিয়োগ করেন আর আমি বিজনেসম্যান, আমি আমার বিনিয়োগ করি। তো দুইটা বিনিয়োগ করে আমরা একটা অর্গানাইজেশনের আমরা একটা প্রফিট নিয়ে আসি। সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা এমপ্লয়ির যে গুড পে স্কেল, পাশাপাশি আপনার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ডিমেনকেশমেন্ট, তারপরে ধরুন সিএসআর যতটুকু আমাদের পক্ষে সম্ভব সেটা আমরা চেষ্টা করি। এবং আমরা আমাদের বোর্ড এবং আমরা যারা বিনিয়োগকারী সবসময় ওনাদের বেনিফিটের লক্ষ্য রাখার কারণেই আমাদের কোম্পানির উন্নতিটা খুব তাড়াতাড়ি হয়েছেন এবং ওনারাই করেছেন। এখন তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের জন্য আর কি করতে পারেন সে চিন্তায় ঘুরপাক খায় তার মাথায়। ইচ্ছে আছে
দেশের আরও মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, পাশাপাশি দেশের পিছিয়ে পড়া মানুষজনকে আরেকটু সামনে এগিয়ে নিতে চান, আর তা দেশকে এগিয়ে নেবার স্বার্থেই। দেশের জন্য কিছু করতে পারার চেয়ে আনন্দের তো আর কিছু নাই। আজকে যে ব্যবসা করি সেটা আমরা রূপায়ণকে একটা দেশের ভালো জায়গায় দেখার জন্যই আমরা এই কাজ করে আসছি। কারণ আমরা চাই রূপায়ণে একটা ইনস্টিটিউশন তৈরি হোক, সেখানে প্রচুর এমপ্লয়মেন্টের সুযোগ থাকুক, এবং এমপ্লয়মেন্ট করার জন্য আজকে আমরা একটার পর একটা কাজ করতেছি। আর মানুষের তো চাহিদা শেষ নাই, আর কোনো এন্ড নাই, যে এন্ড নাই। তো সেহেতু আমরা চাই যে রূপায়ণ যেন একটা ইনস্টিটিউশন হিসেবে দাঁড়াইতে পারে এবং সর্ব লোকের কাছে যেন একটা পরিচিতি থাকে। পাশাপাশি সেবামূলক যতগুলো সেবার কাজ আছে আমরা যেন এই কোম্পানির এই গ্রুপের মারফতে আমরা মানুষের জন্য সেবা করতে পারি, এবং সেবামূলক যে যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা যেন আমরা সম্পৃক্ত থাকতে পারি।